বন্ধুদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে, যার জন্য আমাদের অপেক্ষা থাকে একটা গোটা সপ্তাহকাল জুড়ে। হ্যাঁ, বুধ সকালে যে অনুষ্ঠান সেজে ওঠে আপনাদের মনের অক্ষরে অক্ষরে। চিঠি পাঠান আপনারা, কখনো ডাকযোগে, কখনো মেলের পাতায়, আর আমরা তাকে মেলে ধরি বুধবারের এই সকালে। চলছে জুন মাস। বুধ সকালের বিষয়ে দুদিন বই তো নয়। আপনাদের কিছু অভিজ্ঞতার কথা, নস্টালজিয়ার কথা, সবকিছুতে ভরে উঠছে আমাদের চিঠির ঝাঁপি। শুরু করা যাক তাহলে। আজকের প্রথম চিঠি লিখেছেন ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি পালন হবে। প্রস্তুতির তুঙ্গে। প্রভাত ফেরি, গান, নাচ, আবৃত্তি, নাটক, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল চলছে। স্কুলের ছাত্ররা ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের অভিনীত নাটকও হবে। আমাদের বাংলা শিক্ষক জগন্নাথবাবু ছিলেন রসিক মানুষ। তিনিও নাটকে অংশ নিচ্ছেন। ক্লাসে এসে স্যার বললেন, যে দৃশ্যে আমি মঞ্চে ঢুকব তোরা সবাই জোরে হাততালি দিবি, মনে থাকবে? সেই মতো আমরা সামনের দিকের সারিতে প্রস্তুত ছিলাম। যথারীতি স্যার হাতে এক গ্লাস পানীয় নিয়ে এসে বললেন, এই নিন জাহাপনা। আমরা তৈরি ছিলাম। টানা 3 মিনিট ধরে হাততালি চলল। অন্যান্য অভিনেতা বা দর্শকরা তো অপ্রস্তুত, ভেবেই পেলেন না এত হাততালির কারণটা কি। গোলমালের মধ্যে এক ঐতিহাসিক চরিত্রাভিনেতা পার্ট ভুলে মাথা চুলকাতে গিয়ে পরচুলা খুলে দিব্যি ইংরেজিতে বলে ফেললেন, সরি সরি। হো হাসির মধ্যে কিছুক্ষণ নাটক রইল বন্ধ। সেই নাটকের কুশীলবেরা আজ পরপারে। বহতা নদীর মতো বহে যায় জীবন। 70 বছর বয়সে বাল্য স্মৃতি মনে পড়লে আপন মনে হেসে উঠি। ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে। এমন ছেলেবেলার নাটকের স্মৃতি অনেকের কাছেই কিন্তু বেশ মজার কিছু নস্টালজিয়া, কিছু মজার স্মৃতি রয়েছে। তেমনি একটি ঘটনার কথা শুনলাম এবারের চিঠিতে। তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে। তখন আমার কতই বা বয়স, 11 কি 12। বাড়ির একটু দূরেই একটি বাড়িতে হতো পারিবারিক দুর্গাপূজা। পঞ্চমীর দিন সকাল থেকেই চলত আমাদের যত বাল্য বন্ধুদের আনন্দ পর্ব। সন্ধ্যাবেলায় ঢাকঢোল কাশির আওয়াজের মধ্যে মা আসত সেই বাড়ির ছোট্ট পূজা মণ্ডপে। তখন প্যান্ডেলে ইলেকট্রিক আলো বলতে ছিল বাল্ব ও পাইপ লাইট, ছিল না এখনকার মতো নানান ধরনের জোরালো আলো। সেই আলো আঁধারিতে যেন মনে হতো চারিদিকে আনন্দের হাট বসে গিয়েছে। এই আনন্দ ঘিরে থাকত প্যান্ডেলে নানান খেলায়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দূর থেকে পিন ছুঁড়ে বেলুন ফাটানো। এই পিন ছিল তখনকার গ্রামোফোনে যে ছোট্ট ভারী পিনের দ্বারা রেকর্ড বাজানো হতো, সেগুলি সংগ্রহ করে নিজেকে আড়ালে রেখে দূর থেকে ছুঁড়ে মারা হতো প্যান্ডেলে আসা বেলুনের দিকে। যেই বেলুন ফাটত আর বেলুনের ছোট্ট মালিকটি ভেবাচাকা খেয়ে যেত, অমনি আমাদের অট্ট হাসি। সে যে কি মজা হতো, আজও ভাবলে সমান আনন্দ পাই। তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে। দুদিন বই তো নয় এ বিষয়ে এবারের চিঠি সঞ্জীবন রায় পাঠিয়েছেন মাসুন্দি, পূর্ব বর্ধমান থেকে। গল্পটি সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে পুস্তকে পড়েছিলাম। একবার সিন্ধু নদের পাড়ে বালুচরে বসে দুপুর রোদে 8 জন পাঠান ঘামছে। উট ভাড়া দিয়ে তারা 96 টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমানে ভাগ বাঁটোয়ারা করতে পারছে না। কখনো কারো হিস্সায় কম পড়ে যায়, কখনো কিছু টাকা উপরি থেকে যায়। ক্রমাগত নতুন করে ভাগ হচ্ছে, হিসেব মিলছে না। ঘাম ঝরছে, সঙ্গে মেজাজ তিরিক্ষি হয়ে গলাও চড়ছে। এমন সময় তারা দেখতে পেল অন্য পার দিয়ে এক বেনে তার পুঁটুলি হাতে করে যাচ্ছে। সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে ডাকল, এপারে এসে আমাদের টাকার ফয়সালা করে দিয়ে যাও। বেনে ওপার থেকে হাত পা নেড়ে বোঝালো, অত মেহনত তার সইবে না, সিন্ধু বেশ চওড়া এখানে। কত টাকা, কতজন লোক বলো? 4 কুড়ি 10 ও তার উপরে 6 টাকা। হিস্সেদার 8 জন। বেনে বলল, 12 টাকা করে নাও। পাঠানরা চেঁচিয়ে বলল,
তুই একটু সবুর কর, আমরা দেখে নিচ্ছি বখরা ঠিক ঠিক মেলে কিনা। মিলে গেল। সবাই অবাক। সর্দার চোখ পাকিয়ে বলল, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলাম, মিলল না, এখন মিলল কি করে? ব্যাটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসেব মিলিয়ে দিয়েছে। ওপার থেকে সে যখন হিসেব মিলাতে পারে তখন টাকা সরাতেও পারে। পাকড়ো বেনেকো। শুনেই বেনের পো আরবি ঘোড়ার চেয়েও তেজে ছুটতে শুরু করে। দূরত্ব থাকায় সেই যাত্রায় সে বেঁচে গেল। সঞ্জীবন রায় সৈয়দ মুজতবা আলীর লেখা থেকে একটি ঘটনা আমাদের শোনালেন। মাসুন্দি, পূর্ব বর্ধমান আপনার ঠিকানা। আর পূর্ব বর্ধমানেরই শুকডাল বুদবুদ থেকে এবারে লিখছেন পিউপা ঘোষ। ওই ঘোলারঘাটের পাশে থাকতো ভোলাদা, যেখানে এখন কনক চাপার গাছটা আছে রে, দেখিসনি? সকলে বলল, হ্যাঁ 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 দেখেছি। ভোলাদার যেমন প্রকাণ্ড চেহারা তেমনি তার গোঁফখানা, আর তার খাওয়া সে বলতে তো রাত প্রহর হবে। একবার ঢালা গুড় পিঠে বানাতে তার মা এক জামবাটি চালের গুঁড়ো, গুড় ইত্যাদির মিশ্রণ নিয়ে বসেছে। সে জামবাটিও সাধারণ নয়, কারণ তো বুঝতেই পারছি, কিন্তু যতবার কড়াইতে পিঠের গুলুনি দেয় ততবার ছড়িয়ে যায়, কোনোভাবেই তা গুড় পিঠের আকার নেয় না। একবার হলো, দুইবার হলো, জেঠি বলে, কড়া গরম হয় নাই, আবার জাল দে। এই করেই যায়। ভোলাদা তো অধৈর্য, তাই বলে, ধুর ধুর ছাড়ো দেখি, ও আমি অমনি খেয়ে নেব। জেঠি বলে, ও কি করিস বাবা, সার সার, ও যে কাঁচা, পেট খারাপ হয়ে যাবে। কিন্তু ভোলাদা বলবার অপেক্ষা মাত্র, তক্ষুনি বাটিখানা ধরে চুমকিয়ে সব সাওয়ার, মুখ মুছে একখানা ঢেকুর তুলে বলে, পেট খারাপ হলে হবে, দুদিন বই তো নয়। পরদিন যখন জিজ্ঞাসা করলাম, পেটে আজ নিশ্চয়ই হুলো বেড়াল ছুটে বেড়াচ্ছে ভোলাদা, ভোলাদা গোঁফে তা দিয়ে বলল, এ জাঁতা সে জাঁতা নয় রে হেব, এ কাঁচা চাল আর ভাজা চালের তফাৎ বোঝে না, বষ্টমীর কোনটি পেরোবার অপেক্ষা মাত্র, সব পিষে পাকস্থলী পার। পিউপা ঘোষ, শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে লিখলেন এ চিঠি। বুধ সকালে চিঠির পাতায় শ্রীরামপুর হুগলি থেকে মীনা রায় বন্দ্যোপাধ্যায়। হাস্যমুখী বুধ সকালে। বিদ্যালয়ে কথায় কথায় হাসতাম। ক্লাসরুমে বন্ধুরা মুখমণ্ডলের অঙ্গভঙ্গিতে চোখ, নাক, ঠোঁট, জিভ, দাঁত যখন তখন নাড়াচাড়া করে স্থানচ্যুতি করতাম। মুখের আদল বদল দেখলেই হাসতাম। সংক্রামক ব্যাধির মতো আক্রান্ত হাসিতে তখন শ্রেণীকক্ষ। পণ্ডিত মশাই হঠাৎ প্রবেশ করলেন। টেবিলে ছড়ি ভেঙেও হাসির কারণ না জানতে পেরে ততোধিক রেগে যান। অতি রাগলেই তিনি তোতলাতে থাকেন, এছড়ে পাক্কার যত সব। ভয়ে আমরা সবাই চুপ করেছি, কিন্তু ভেতরে ভিতরে ফিকফিকানি শব্দের গুমোট মেঘ। অনুপমা ফার্স্ট গার্ল, সে সাহস করে বলল, স্যার পাকা কাঁঠাল বলছেন? না, খাজা কাঁঠাল। স্যার আপনার গাছের খাজা কাঁঠাল পেকেছে? তো তোদেরই বলছি। কি স্যার? পিছন থেকে মান্তু বলল, এঁচোর পক্ক, খাজা কাঁঠাল আমরা না। মুহূর্তেই সবার ভেতরের আটকে রাখা জমাট বাঁধা হাসিগুলো একসঙ্গে পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটল। সেই দমকে চমকে ছড়ি ফেললেন স্যার। বিড়বিড় করে বললেন, কুল ছাড়ি দেবো, আয়না দেখে হা হা হাসবি সবাই। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর হুগলি থেকে। এমনই ছেলেবেলার নানান হাসির গল্পের কথা, মজাদার ঘটনার কথা উঠে আসছে এবারের চিঠির পাতায় পাতায় বুধ সকালে অনুষ্ঠানে। এবারের চিঠি লিখছেন কাজী আবু জাফর, সাহেবগঞ্জ, আত্রাই, বাংলাদেশ থেকে। কবিগুরুর দুর্লভ জন্ম কবিতার কথা মনে পড়ে গেল। অতীতের ছবিগুলো খুব পীড়া দেয়। একটা কবিতা, একটা গান কিংবা একটা আত্মজীবনী, একটা কিছু রেখে যেতে হবে আমাকে। জানি একসময় ধুলো জমে বিবর্ণ হয়ে যাবে এসব স্মৃতি, তারপর পুরনো কাগজ হয়ে মোড়ের ঠোঙা। এই তো জীবন। তবু তো জীবন থেমে নেই। একটা কামানের গায়ে হেলান দিয়ে নজরুলের ছবি। 11ই জ্যৈষ্ঠ, 30 সালে নজরুল মেলা। ফুলে ফুলে ভরে যায় কবির সমাধি।
আজও কাঁদে সেই রুটির দোকান, ত্রিশালের স্কুল ঘর। একদিন রবিবার ঢাকা বেতার থেকে ভেসে এলো, কবি নজরুল আর নেই। এই তো জীবন। শান্তিনিকেতনে নতুন পড়তে এসেছে মারাঠি ছেলে ভান্ডারে। তার মা তাকে শিখিয়ে দিয়েছে গরিব মানুষ বা কোনো দরবেশ দেখলে কিছু দান করতে। এক সকালবেলা সে দেখতে পেলে লম্বা জুব্বা, মাথায় কালো টুপি কে একজন যাচ্ছে লাইব্রেরির দিকে। ভান্ডারে ছুটল তার দিকে। ছেলেরা দেখল ভান্ডারে গুরুদেবের হাতে ভান্ডারে কিছু একটা দিল। ছেলেরা শুধল, গুরুদেবকে কি দিলি রে ভান্ডারি? ভান্ডারির জবাব, গুরুদেব কোন, ও তো দরবেশ হই। ছেলেরা অবাক হয়েছে থাকে। এই তো জীবন। পৃথিবীতে কত গল্প থাকে, কিছু তার মালা হয়। শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ তার আমার শিল্পী জীবন গ্রন্থে তেমনি একটি কথার মালা রেখে গেছেন সাজিয়ে। এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল আত্রাইতে। শিল্পী আব্বাস উদ্দিন সেই ট্রেনেই ছিলেন। নদী পার হয়ে তিনি ব্রিজের দক্ষিণ পাশে এলেন। দেখলেন সারি সারি মুড়ি, চিড়া, রসগোল্লা, সন্দেশ নিয়ে বসে আছে দোকানিরা। সবার একই কথা, টাকা লাগবে না, খেয়ে যান। আত্রাইবাসীর এই উদারতায় মুগ্ধ হয়েছেন আব্বাস উদ্দিন। একদিকে কান্না, তার পাশে এক বুক ভালোবাসা। যতদিন আমার শিল্পী জীবন গ্রন্থটি থাকবে, সবাই মুগ্ধ হয়ে পাঠ করবে এই কাহিনী। এই তো জীবন। একটা উদাহরণ রেখে যেতে হবে। জীবন দুদিন বই তো নয়। কাজী আবু জাফর, সাহেবগঞ্জ, আত্রাই, বাংলাদেশ থেকে। চিঠির পাতায় ছন্দে ছন্দে এবারে তড়িৎ বরণ মুখোপাধ্যায়, লক্ষ্মীপুর মাঠ, কাঁটা পুকুর, পূর্ব বর্ধমান থেকে। সে ছিল এক মজার মানুষ, ভুলে গেছি নাম তার। সবাই বলতো হাসন রাজা, লোক হাসানোই কাম তার। দুঃখে লোকে পাগল হলে কানের কাছে এসে এমন কথা কইতো হাসন, পেট ফাটত হেসে। একটি কথাই বলতো হাসন অনেক কথার শেষে, দেখো বাপু, দুঃখগুলো উড়িয়ে দেব হেসে। সাদা সিধা সরল মানুষ থাকতো যারা পাশে, বলতো সবাই হাসন নাকি স্বপ্ন দেখেও হাসে। হাসন বলতো, জানি না তো দুঃখ কারে কয়, প্রাণ ভরে তাই হাসতে থাকো, দুদিন বই তো নয়। ভারী সত্যি কথা, প্রাণ ভরে তাই হাসতে থাকো, দুদিন বই তো নয়। লিখলেন তড়িৎ বরণ মুখোপাধ্যায়, লক্ষ্মীপুর মাঠ, কাঁটা পুকুর, পূর্ব বর্ধমান থেকে। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। সোমনাথ দাস, সোনামুখী, বাঁকুড়া থেকে। মলয় কুমার বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া। সোমনাথ চট্টোপাধ্যায়, জয়পুর, বাঁকুড়া। হীরালাল ঘোষ, পাঁচাল, বাঁকুড়া। অসীম মণ্ডল, ঠিবা, বীরভূম। আবারও আপনাদের লেখায় আসা যাক। ঋষিকেশ বসাক, কাঁকসা, সুভাষপল্লী ডাকবাংলো, পানাগড়, পশ্চিম বর্ধমান থেকে। 25-26 বছর আগে গেছিলাম একটি বিয়ে বাড়িতে ফটো তুলতে। সারাদিন নানা অনুষ্ঠানে ছবি তুলে সন্ধ্যা থেকে অপেক্ষা করছি বরবরণের ছবি তোলার জন্য। কিছুক্ষণ পর বরযাত্রীরা এসে গেলেও বরের দেখা নেই। বেশ কিছুক্ষণ পর একজনকে জিজ্ঞেস করতেই উনি কানে কানে বললেন, আসলে যেটা হয়েছে, বরের ধুতিটা ঠিক মতো পরানো হয়নি, আর এখন খুলে গেছে, তাই গাড়িতেই বসে আছে। আমি বললাম, কি মুশকিল, চলুন চলুন দেখছি। গিয়ে দেখি বর বাবাজি গাড়ির ভেতরে ধুতির কোঁচটি এক হাত ধরে মুখ কাঁচুমাচু করে বসে আছে। আমি বরকে গাড়ি থেকে নামিয়ে বেশ শক্ত করে গেরো দিয়ে ধুতিটি পরিয়ে দিতেই বর বাবাজি আমায় জড়িয়ে ধরে বলল, দাদা, আপনি কিন্তু কালকে ফিরে না যাওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। ওকে অভয় দিয়ে ওর সাথেই রইলাম। ওর কাণ্ড দেখে বিয়ে বাড়িতে আসা অতিথিরা খুব হাসাহাসি করেছিল সেদিন। আর এক ঘটনা, 1986 সালে নতুন বাড়ি করছি। জলের প্রয়োজন মেটাতে কুয়ো কাটছে মহাদেব মুর্মু ও তার দলবল। 10-12 ফুট কাটার পরে জল বেরোতেই মিস্ত্রি কাজ শুরু করে। জল শুকিয়ে গেলে আবার কেটে দেয়। এর মধ্যে এসে গেল পৌষ মাসের আদিবাসী অনুষ্ঠান পৌষ পার্বণ। মহাদেব কিছুটা মাটি কেটে চলে গেল পার্বণে, কিন্তু তারপর সে আর আসে না। জলের অভাবে বাড়ির কাজও বন্ধ।
কয়েকদিন অপেক্ষা করে একদিন ভোরে সাইকেলে চেপে ওর বাড়ি গিয়ে ডাকাডাকি করতেই মহাদেব টলতে টলতে এসে আমার পায়ে প্রণাম করে বলল, দাদাবাবু 2-3 দিনের মধ্যেই যাব। বলেই হঠাৎ চিৎকার করে বলল, এই এদিকে আসিস বটে, দাদাবাবুকে পূজার দরুন প্রসাদ দে, খেতেই হবে। ওর ডাকে সাড়া দিয়ে আরো 5-6 জন মাতাল এসে আমার সাইকেলটা চেপে ধরল। কিছুতেই ছাড়াতে পারছি না। অবশেষে একজন বয়স্ক মহিলা এসে ওদের ধাক্কাধাক্কি দিয়ে সরিয়ে আমাকে ধমক দিয়ে ঠেলে সরিয়ে দিল। আমি কোনো রকমে সাইকেলে চেপে পালিয়ে বেঁচেছিলাম সেদিন। তাকিয়ে দেখলাম দূরে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ হাসতে হাসতে আনন্দ উপভোগ করছিল। ঋষিকেশ বসাক, কাঁকসা, সুভাষপল্লী ডাকবাংলো, পানাগড়, পশ্চিম বর্ধমান থেকে। সাধনা মজুমদার, বরানগর, ডানলপ থেকে লিখছেন এবারের চিঠি। আমি যখন পথ চলতি কাউকে ট্রলিতে করে আম কাঁঠাল বিক্রি করতে দেখি তখন আপন মনে হেসে উঠি। বহুদিন আগের কথা। আমি তখন কেমন করে কাঁঠাল কিনতে হয় তা জানতাম না। একদিন দুপুরে ট্রলি করে এক ফল বিক্রেতা আম কাঁঠাল বিক্রি করছিল। আমি তাকে একটা কাঁঠাল দেখিয়ে বলেছিলাম, কাঁঠাল কত করে? বিক্রেতা বলেছিল 50 টাকা। আমি প্রতি কেজি কাঁঠাল 50 টাকা মনে করে তাকে পাল্লা মাপতে বললাম। ইতস্তত করে সে কাঁঠালটা পাল্লায় মেপে কাঁঠালটার ওজন 3 কেজি দেখায়। আমি তাকে 150 টাকা দিলাম। সে টাকাটা পেয়ে খুব খুশি হয়ে দ্রুত তার ট্রলিটার চালিয়ে অদৃশ্য হল। কাঁঠাল হাতে আমি এক প্রতিবেশিনীর চোখে পড়লাম। তিনি জিজ্ঞেস করলেন, কাঁঠালটা কত দিয়ে কিনলেন? আমি তাকে বললাম, ওজন করে 3 কেজি হয়েছে, 50 টাকা বলেছিল, মোট 150 টাকায় কিনেছি। সঙ্গে সঙ্গে প্রতিবেশিনী হেসে উঠলেন, বললেন, শুনেছি মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, কিন্তু এই যে দেখছি আপনি নিজের মাথায় কাঁঠাল ভেঙে অন্যকে খাওয়ালেন। গোটা কাঁঠালের আকৃতি অনুযায়ী দাম হয়, ওজন অনুযায়ী নয়। আপনি সেটাও জানেন না। সেই মুহূর্তে বোকা বনে গেছি জেনে খুব লজ্জিত হয়েছিলাম। পরবর্তীকালে কাঁঠাল বিক্রেতাকে দেখলেই অতীতের কথাগুলো মনে পড়লেই আপন মনে হেসে ফেলি। সাধনা মজুমদার, বরানগর, ডানলপ থেকে। এবারে জানিয়ে দেব জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়। ছাতা কাহিনী। ছাতা ফেলে আসা হোক কিংবা ঝড় বাদলে ছাতা উল্টে গিয়ে বিপত্তি, আমাদের জীবনে ছাতা জড়িয়ে আছে নিবিড়ভাবে। এতই নিবিড় যে 37 বছর ধরে একই ছাতা সারিয়ে কাপড় পাল্টে ব্যবহার করে চলেছেন বিশুর জ্যাঠামশাই। 6 মাস অন্তর ছাতা পাল্টায় যারা, তাদের জন্য বিদ্রুপ ছাড়া কিছুই নেই তার মুখে। ছাতা নিয়ে গর্ব যেমন থাকে মানুষের, আক্ষেপও কিছু কম থাকে না। নিত্যযাত্রীর জন্য শৌখিন ছাতা অধরা, ওসব ফাঁকা রাস্তায় টিপটিপ বৃষ্টির মধ্যে আলতো পদক্ষেপে চলা পুরুষ বা রমণীর জন্য। এদিকে মাথার উপর ছাতা ধরা রোদ বৃষ্টি আটকানোর থেকে অনেক বেশি কিছু বোঝায় আমাদের কাছে। অতএব ছাতা প্রসঙ্গে কলম বা মাউস ধরতে নিশ্চয়ই ইতস্তত করবেন না কেউ। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় ছাতা কাহিনী। চিঠির শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, এডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেইল করার ঠিকানা maitrikatha@gmail.com, maitrekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আসা যাক আবারও জুন মাসের বিষয়ে। 2 দিন বই তো নয়। লিখছেন দীপায়ন প্রামাণিক, গড়পাড়া, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে। আমাদের সহকর্মী জয়ন্তবাবু ছিলেন সহজ মানুষ। এদিকে বিজ্ঞানের শিক্ষক পরিতোষবাবু স্বভাবে বেশ গম্ভীর, সহজে হাসেন না। অকারণ হাসি গর্হিত অপরাধ বলেই মনে করেন তিনি। গুছিয়ে কাজ করা তাঁর রক্তে। এহেন পরিতোষবাবুকে একদিন দেখা গেল গম্ভীর মুখ আরও গম্ভীর করে কিছু একটা খুঁজে চলেছেন তার ঢাউস ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে। আমাদের জয়ন্তবাবু বিষয়টি লক্ষ্য করেছিলেন। তিনি রসিক মানুষ, ইশারায় ডাকলেন আমাদের। আমরা কোনো সাহায্য করতে পারি? জয়ন্তবাবুর কথায় নিরুত্তর পরিতোষবাবু কেবল মাথাটি সামান্য উঁচু করলেন। তারপর চশমার উপর দিয়ে আরো কঠিন দৃষ্টি হেনে
নিজের ব্যাগের ভিতরেই মন দিলেন। একে একে সব কাগজ রাখছেন টেবিলের পরে। আমাদের কৌতূহলী চোখে হঠাৎ পড়ল একটি মাফলার। এই জুন মাসে মাফলার? ভুল করে রয়ে গেছে নিশ্চয়ই। আমার প্রশ্নের উত্তরে চোয়াল শক্ত করে বললেন, না। তবে পাশ থেকে জয়ন্তবাবু বলে চললেন, ধরো কোনোদিন ভীষণ বৃষ্টি নামল, সঙ্গে ঠান্ডা ঝোড়ো বাতাস বইছে, কিছুতেই থামছে না। সেই দিনই পরিতোষবাবু ট্রেনে উঠেই জানালার ধারে বসার সিটটি পেলেন, আর উল্টো দিকের গোয়ার মানুষটি কিছুতেই জানালা বন্ধ করতে দিলেন না। ঠিক সেই সময়ে, ঠিক সেই সময়ে ঠান্ডার হাত থেকে বাঁচতে পরিতোষবাবুর মাফলার তো লাগবেই। ব্যাস, প্রবীণ সুনীলবাবু সহ আমরা সকলে একযোগে হেসে উঠলাম। কিন্তু দেখা গেল পরিতোষবাবু একটুও হাসলেন না, বরং কঠিন স্বরে একটু টেনে টেনে উত্তর দিলেন, আমার কাশি হলে কি আপনারা কেউ কেশে দেবেন? হাসতে হাসতে খাঁটি বাঙাল ভাষায় কথা বলা সুনীলবাবু বলে চলেন, শুনছেন পরিতোষবাবু, 2 দিন হইতো নয়, ভালোবাসা জীবনটারে উতরাইয়া দেন দেহি, দেখবেন হান্তি পাইবেন। কোনো প্রশ্ন করে, হান্তি? সে আবার কি জিনিস? নিজেকে আর ধরে রাখতে পারেননি সেদিন। ছক ভেঙে একেবারে হো হো করে হেসে উঠেছিলেন পরিতোষবাবুও। দেখেছিলাম সেদিনের পর থেকে পরিতোষবাবুর আরোপিত সেই গাম্ভীর্য কোথায় যেন হারিয়ে গিয়েছিল। একমুখ হাসি নিয়ে আজ তিনি হয়ে উঠেছেন কবি রসিক পরিতোষদা। দীপায়ন প্রামাণিক, গড়পাড়া, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে। আরও কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। সোমেশ সরকার, শেওড়াফুলি, হুগলি থেকে। মঞ্জুশ্রী কর, বৈষ্ণবঘাটা লেন, কলকাতা 47। অমিয় কুমার মাইতি, সুতাহাটা, পূর্ব মেদিনীপুর। মেহের কুমার মণ্ডল, বেনাচিতি, পশ্চিম বর্ধমান। এবারে পূর্ব বর্ধমানের চিঠি। কাটোয়া থেকে লিখছেন অনিল কুমার ঠাকুর। একবার কয়েকজন পাঠক সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিল, আপনি এত হাসির গল্প লেখেন, কিন্তু আপনি যে এত রসিক তা দেখে তো মনে হয় না। তার উত্তরে তিনি বলেছিলেন, সরু সরু আখ দেখলে কি বোঝা যায় ওর ভেতরে এত রস আছে? মনে পড়ে কানে খাটু আমাদের সেই চাকরের কথা। আমার দাদু একবার তাকে কালো জিরে আনতে বলায় সে তার বদলে ভালো চিঁড়ে এনে দিল। হাসবে না কাঁদবে সবাই স্থির করতে পারছিল না। একবার এক অনুষ্ঠানে গোপেশ্বর নামক ভদ্রলোকের বলার পর তার বক্তব্য রাখার পালা দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন, গোপেশ্বরের পর এবার তাহলে দ্বারীশ্বরের পালা। চারিদিকে হাসির রোল পড়ে যায়। অস্বীকার করে তো লাভ নেই যে হাসি হল মনের মহৌষধ, আরোগ্যের সঞ্জীবনী সুধা, যা মনকে স্নিগ্ধ ও প্রফুল্ল করে তোলে। তাই হেসে খেলে নাও এই পৃথিবীর রঙ্গমঞ্চে, 2 দিন বই তো নয়। অনিল কুমার ঠাকুর, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে। শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ, উত্তরপাড়া, হুগলি। 2 দিন বই তো নয়। ছেলেবেলায় যখনই কথাখানা কানে আসত তখনই ভাবতে বসে যেতুম, 2 দিনের বেশি 1 দিনও নয় বলছে। তবে কি 2 দিনের পর আমি আর এই পৃথিবীতে থাকব না, নাকি এই পৃথিবীটাই আর থাকবে না? একগুচ্ছ প্রশ্ন আর একাধিক কৌতূহলকে কেন্দ্র করেই আজ পেরিয়েছে বেশ কতগুলি বছর। ধীরে ধীরে যত বড় হচ্ছি, বিষয়টার গভীরতা তত গভীরভাবে মনে রেখাপাত করছে। আজকের দিনে দাঁড়িয়ে এ বিষয়ে বড্ড মনে পড়ে পাশের বাড়ির ঠাকুরমার কথা। আমি নিজের ঠাকুমাকে বেশ ছোটবেলাতেই হারিয়েছি, তবে এই পাশের বাড়ির ঠাকুমার সঙ্গে কাটানো বহু রঙ্গরসিকতাপূর্ণ মুহূর্তের স্মৃতি আজও মনের খাতায় সহস্র দাগ কেটে আছে। মা প্রায়শই ওনার বাড়িতে দেখা করতে যেতেন, আর পিছন পিছন চুপিসারে আমিও চলে যেতুম। উনি বাংলাদেশের মানুষ ছিলেন, মাঝে মধ্যেই সেখানকার বহু পুরনো সমস্ত মজার মজার ঘটনাগুলির স্মৃতিচারণ করতে থাকতেন। মাও শুনে বেশ হাসতেন দেখেছে, আর সঙ্গে সঙ্গে ঠাকুমা বলে উঠতেন, হাইসা লও বৌমা, হাইসা লও, আজ আসি কাল নাই, যত হাসবা জীবনটারে উপভোগ করবা। আজ ঠাকুমা আর নেই, তবে
তার এই কথাখানি বেশ মনে আছে। আজও যখনই ওনার সেই কথাগুলো মনে পড়ে, আমি আর মা খুব হাসতে থাকি। সত্যি তো, জীবন বড়ই স্বল্প সময়ের জন্য ধার্য, আর তাকে উপভোগ করতে গেলে সকলকে মন খুলে হাসতে তো হবেই। কারণ হাসতে তো আর কোনো অর্থের প্রয়োজন পড়ে না, আর কারোর অনুমতিরও ধার ধারতে হয় না। তাই যেতে যেতে বলি, রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। তবে আমাদের আর কিসের মানা, কোনো বারণ নেই। কাজেই নিজে হাসুন, মানুষকে হাসাতে থাকুন, আর দুদিনের জীবনকে হাজার গুণে উপভোগ করে নিন। খাঁটি কথা বলেছেন শ্রেষ্ঠা মুখোপাধ্যায় তাঁর চিঠিতে। চিঠি লিখলেন জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ, উত্তরপাড়া, হুগলি থেকে। স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে লিখছেন এবারের চিঠি। এই জীবনে সবই অনিত্য, যেন পদ্মপাতার জল। এই আছে, এই নেই, যেন পাকা আমটি। এই দেখে গাছের ডালে খিলখিলিয়ে হাসছে, পরক্ষণেই আর নেই, জোরে পড়েছে টুপ করে। আমাদের সামনে কি অপেক্ষা করে আছে তা কেউ আমরা জানি না, তবু আমরা স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নটাই হলো আমাদের চালিকা শক্তি। তবে আমরা যখন জানতেই পারি না ভবিষ্যতের কথা, তখন অযথা চিন্তা করে লাভ নেই। আসুন প্রাণ খুলে একটু হেসে নিই। আমাদের অবনীদা, স্টেশনের কাছেই বাড়ি, তবু একদিনও দেখলাম না ট্রেন ঢোকার আগে ও স্টেশনে এসে পৌঁছল। তাও আবার জামাটা কাঁধে নিয়ে ট্রেনে উঠে জামা গায়ে দিত। একদিন ওই রকম গায়ে জামা দিতে গিয়ে দেখি বিপত্তি। দেখা গেল অবনীদা তার জামা ভেবে যেটা কাঁধে নিয়ে এসেছে সেটা তার জামা নয়, সেটা থাক, নাইবা বললাম। আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগেকার কথা। আকাশবাণী গীতাঞ্জলি, তখন আকাশবাণী কলকাতা ক। রাত ৮টার নাটক তখনও হতো। আমরা যে মাস্টারমশাইয়ের বাড়িতে পড়তে যেতাম, তার একটা রেডিও ছিল। পাড়ার মেয়েরা শুক্রবার ওনাদের বাড়ি আসতো নাটক শুনতে। এক রাতে পাড়ার এক বৌদি হাঁপাতে হাঁপাতে এসে বলল, ও দিদি, এখনই রেডিওটা যেন চালিয়ে দিওনি, আমি ভাতের হাঁড়িটা উনুনে চাপিয়ে দিয়ে আসি, তারপর চালাবে, কেমন? স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে লিখলেন এই চিঠি। এমনই কত না মজার ঘটনা আমাদের জীবন জুড়ে, তার কিছু কিছু ভিড় করছে এই সময়টা জুড়ে। কারণ বুধ সকালে জুন মাসের বিষয়, দুদিন বইত নয়। আজ এই পর্যন্তই। আপনারা লিখতে থাকুন, আপনাদের লেখা নিয়ে আসবো আবারও আমরা আগামী সপ্তাহে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ড মানস প্রতিম দাস। শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ড মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।